তালু। চাপাতি ফেলে ট্যাটু করা হাতটা হাঁটুর ওপর রাখলো। ঝুঁকে এলো শেহজাদের সামনে। মনে আছে তোমার বিয়েতে আমার প্রথমবার বাংলাদেশে যাওয়া? সেবার আরশিকে দেখে এত ভালো লাগলো না, মনে মনে ভাবছিলাম, ইস, এই মেয়েটা তোমার বউ না হয় যদি আমার বউ হতো। কথাগুলো বলে ঘাড় বাঁকালো আরশির দিকে। মেয়েটার ফ্যাকাশে মুখে স্পষ্ট ত্রাস, ভয়ের তো চোখ। মাস্কের পেছনে মানুষটাকে এতক্ষণে দেখে ঘৃণায় গুলিয়ে উঠল ভেতরটা। তাতে অবশ্য কিছু এলো গেল না আদির। ওর মতো মানুষদের অনুভূতি শূন্যের কোঠায়। মস্তিষ্ক শুধু জানে কি করে কেড়ে নিতে হয়। পরপর বলল, সুযোগও পেয়েছিলাম একটা, বিয়ে হওয়ার সাথে সাথে যখন তুমি চলে এলে দেশে, তখন তিনটা বছর অপেক্ষা করেছি সময় মতো বাবাকে রাজি করাবো বলে। আরশিকে আমার চাই, কিন্তু শেষমেশ কি হলো? আমার সব প্ল্যান, সব আশা ভরসায় জল ঢেলে তোমার বাবা মা তোমার কাছেই আবার আরশিকে ফেরত নিয়ে এলো। তখন আমি কি করলাম? স্টকিং। আরশিকে নজরবন্দি করলাম ওর অজান্তেই। ট্রেন্ট ক্যানিয়নে আমিও কিডন্যাপ করেছিলাম ওকে। ভেবেছিলাম এই বুঝি হাতের নাগালে চলে এসেছে পুরো গেমটা, কিন্তু না, তখনও তুমি বাঁচিয়ে নিলে ওকে। তারপর মিস্টার উইলিয়ামকে অ্যাটাক, তার রক্তে ভেজানো মাস্ক তোমার বাসায় পাঠানো, হ্যাঁ সবটা আমি করেছি। আর ফোনে তোমাকে রুষার কথা বলে এখানে এনে দাবার শেষ চালটাও আমি চেলেছি। কেন জানো? চিরতরে আমার পথের কাঁটা উপড়ে ফেলবো বলে। কে কাকে উপড়ে ফেলবে সেটা তো সময় বলবে আদি। ভয় ডরহীন অক্ষে যুগলে অপার্থিব শীতলতা প্রফেসরের। কথার ভাঁজে স্পষ্ট ইঙ্গিত ভবিষ্যতের। আরশিকে ব্যাধির দৃষ্টিতে গ্রাস করা চোখ দুটো ততক্ষণে ফের চাইল সে জাতের দিকে। ফের ধীর পায়ে এগিয়ে আসলো ওর কাছে, এসে দাঁড়ালো পিছনে। ঠোঁটের বাঁকে পৈশাচিক হাসি ফুটিয়ে শুধালো, তাই নাকি? কি দিয়ে উপড়ে ফেলবে তুমি আমাকে? হাত দিয়ে? আশেপাশে দাঁড়ানো লোকগুলো হেসে উঠল সশব্দে। চোখ খেচে বন্ধ করলো আরশি। মাথা নোয়ালো পরাস্ত ভঙ্গিতে। বিড়বিড় করে আওড়ালো, যারা, আয়ান ভাই, তোমরা আসছো না কেন এখনো? আর আচমকায় এক ধাতব শব্দ। ক্রস্ত চোখ খুলল মেয়েটা। না না। কম্পিত কণ্ঠস্বর ওর। উদ্ভ্রান্তের মতো মাথা নাড়ালো দুপাশে। প্রকট অক্ষি যুগল আবিষ্কার করলো শেহজাদের নিষ্প্রভ চাহনি। ব্লেজারের কাঁধের কাজটা জবজবে, সেখান থেকে ফোঁটা ফোঁটা রক্ত ঝরছে কংক্রিটের মেঝেতেও। আদির হাতে চাপাতি, পাশবিক ফুর্তি তার চেহারায়। হাতে ধরে রাখা ইস্পাতের শানিত অংশ দিয়ে চুইয়ে পড়ছে লোহিত তরল। কি হলো, মারবে না আমাকে? মারো, নাকি হাত নাড়াতে পারছো না এখন? শেহজাদ অনর। যন্ত্রণার লেশটুকু টানল না ওই মজবুত ব্যক্তিত্বে। তাতেই যেন চটে গেল আদি। সামনাসামনি এসে দুম করে খুশি বসালো মানুষটার গালে। মুখ বেঁকে ছিটকে পড়ল রক্ত। তবুও একটা কথাও বলল না প্রফেসর। ব্যথায় হাত ঝাড়ল আদি। ঘন ঘন শ্বাস ফেলল আক্রোশে। পরপর বলল, কাঁধ নিয়ে আমিও দেখি আর কতক্ষণ টিকে থাকতে পারো তুমি। ধীরে ধীরে ফিরে চাইল প্রফেসর। অবসন্ন চেহারা, চোখ দুটো মিশে যেতে চাইছে একে অপরের সাথে। তবুও অস্পষ্টে আওড়ালো, তোর মতো নর্দমার কেট আমি জুতোর তলায় ফেলে পিষে মারি, সেখানে হাত নষ্ট করা তো মূর্খতা। বাঁকা হাসলো আদি। আচানক ঘুরে এগিয়ে এলো আরশির কাছে। পাশে সে দাঁড়িয়েই ধূর্ত গলায় বলল, তোমার আর সেই শেষ নিঃশ্বাসটাও কিন্তু ওই নর্দমার কিটেরই হাতে। থামলো লোকটা। নিষ্ঠুর চোখগুলো দিয়ে লোভাতুর দৃষ্টি ফেললো আরশির গলার দিকে। হাতের চাপাতিটা সেদিকে এগিয়ে আনলো সহসা। হিসিয়ে বলে উঠল, ইফ আই ক্যান্ট কিল ইউ, অ্যান্ড দেন অল কিল মাই সেলফ টু। আতঙ্কিত চোখগুলো মুহূর্তে স্থির হলো মেয়েটার। স্থির হলো বিধ্বস্ত শেহজাদের ওপর। যেন মৃত্যুকে বুকে আগলে নেওয়ার আগে শেষবারের মতো ওরা দেখে নিতে চাইলো মানুষটাকে। তীর করে কাঁপলো পাতলা অধৈর্যরা। বলা হবে না জেনেও অন্তঃকরণে তোলপাড় হলো ঝড়ের বেগে। ঘুটঘুটে অন্ধকার চোখে নামার আগে জানতে চাইলো, কিন্তু হলো না। আক্ষেপটুকু নোনা পানি হয়ে ঝাপসা করলো নেত্রপল্লব। ভালোবাসি নামক একটি শব্দ
ভালোবাসি নামক একটি ছোট্ট শব্দ না বলতে পারার কষ্ট ভীষণ পোড়ালো ওকে। এক বুক অনুতাপ নিয়ে নিমিলিত হলো খিচুকোল। অন্তিম প্রহর যেন ইস্পাতের ধারালো অংশের মতো অপেক্ষা করলো গলার কাছটায়। অকচ্ছাম কণ্ঠাস্থি অনুভব করলো টুপটাপ তরলের পতন। চোখ মেলে চাইতে আটকে উঠল আরশি। চাপাতির ধারালো অংশ চেপে ধরে রেখেছে একটা শক্ত হাত, লম্বা গড়ন। বিমোর নেত্রদয়ে চিনতে সময় নিল না শেহজাদকে। তার বলিষ্ঠ হাতের মুঠোয় ধাতব অংশ, করতালু কেটে রক্ত চুয়ে পড়ছে মেয়েটার গলার ওপর। I warned you, Adi. Do not touch my wife. প্রফেসরের গলার স্বর ধীর, চোখজোড়া ভয়াবহ রকমের ঠান্ডা, যেন খুন চেপেছে তাতে। কবজিতে লাল দাগ, যে দড়ি দিয়ে বাঁধা ছিল হাত দুটো, সেটা ছিন্ন ভিন্ন হয়ে পড়ে আছে ফ্লোরে। আদি হতবাক, যেন বিশ্বাস করতে পারল না শেহজাদ সত্যি সত্যি উঠে এসেছে। আশেপাশে দাঁড়ানো লোকগুলোর মধ্যে দিয়ে একজন এগিয়ে এলো প্রফেসরকে আটকাতে। সেটাই যেন কাল হয়ে দাঁড়ালো তার জন্য। এক হাত দিয়ে চাপাতি ধরে রাখলেও অন্য হাত চলল হিংস্র গতিতে। কোনো এর এক ধাক্কায় তেড়ে আসা লোকটা উড়ে গিয়ে পড়ল দূরে। মুহূর্তে চাপা আতঙ্ক ছড়িয়ে পড়ল 13 তলার রুফটপে। সাহস করে আরেকজন এগিয়ে এলো পরপর, তবে খালি হাতে নয়, হকি স্টিক সমেত। তবে কাছে এসেও সুবিধা করতে পারল না বিশেষ। চাপাতি ধরে রাখা হাতের ওপর আঘাত করলেও টলাতে পারল না শেহজাদকে। কাঠের স্টিকে মাঝ বরাবর ভেঙে গেল মানুষটার অভিব্যক্তি শূন্য আননে, ব্যথার তীব্রতা অনুপস্থিত। ঘাবড়ে গেল লোকগুলো, পেছালো এক এক করে। সহসা কাঁধের জখম নিয়ে চাপাতি সহ আদিকে ধাক্কা দিল প্রফেসর। কংক্রিটের মেঝেতে পিঠ ঠেকলো আদির। ব্যাধের ন্যায় ওর দিকে এক পা করে এগিয়ে আসতে নিলে পিছনে সরল আদি। মুহূর্তেই ওর গলার উপর গেড়ে বসলো শেহজাদের ব্ল্যাক অক্সফোর্ড। মুখে জমা হওয়া রক্তটুকু উচ্ছিষ্টের মতো থু দিয়ে পাশে ফেলল প্রফেসর। পরপর হাতের উল্টো পিঠ দিয়ে ঠোঁট মুছে নিল আলগোছে। পিছনে লাল আভা ছড়িয়ে ডুবতে থাকা সূর্যটা ছায়া ফেলল মানুষটার ওই নীল চোখে। ঠোঁট বাঁকালো আদি, কম্পিত কণ্ঠস্বর তবুও যেন মিছে তেজ দেখালো সত্যাটা। সতর্ক করতে বলে উঠল, ই ক্যান্ট কিল মি প্রফেসর। ভুলে যেও না, মেহমেদ হাসানের বিজনেসের 50% শেয়ার হোল্ডার কিন্তু আমার বাবা। জাস্ট ইমাজিন, যখন সে শুনবে তার ছেলের মৃত্যুর পেছনে তুমি দায়ী। নিঃশব্দে হাসলো শেহজাদ। Pathetic. ঢোক গিলল আদি, সন্ত্রস্ত আওড়ালো। প্লিজ, মেরো নাম। ঠিক সেই সময় গলার উপর বুটের চাপ বাড়ল আদির। কথার মাঝপথেই দম আটকে এলো ওর। শুনল শেহজাদের স্থূল আওয়াজ, ভুল। তোর তো আরো মৃত্যুকে ভিক্ষে যাওয়া উচিত এখন আমার কাছে। চোখ মুখ ফ্যাকাশে হয়ে গেল আদির। শেহজাদের হাতে না মরলেও শ্বাসরোধ হয়ে মারা যাবে ও নির্ঘাত। হঠাৎই পুলিশের ড্রোন ঘিরে ফেলল বহুতলের বিল্ডিংটা। আদির পুরো গ্যাংকে আত্মসমর্পণের জন্য তাগাদা দেওয়া হলো স্পিকারে। হুলস্থুল বাঁধল আদির লোকগুলোর মধ্যে। যারা আস্ত ছিল তারা যে যেভাবে পারল ছুটল সিঁড়ির দিকে। কিন্তু ততক্ষণে রুফটপে উঠে এসেছে আয়ান ও তার টিম। NYPD লোগো লাগানো কালো জ্যাকেটধারী পুলিশগুলো যেন এক একটা দাবানল। মুহূর্তে ধরে ফেলল সব কটাকে। শুধু বাকি রইল শেহজাদের জুতোর তলায় পড়ে থাকা আদি। প্রফেসরের নির্মম চাহনিতে গুঙ্গিয়ে উঠল একটু, পরপর নিস্তেজ হয়ে গেল শরীরটা। তুই বলেছিলি না একটু আগে, মরার পর মানুষ মৃত ব্যক্তির মৃত্যুর কারণ খোঁজে? তোর মৃত্যুর কারণ খোঁজা হলে মানুষ কিভাবে জানিস? তুই আমার ওয়াইফের দিকে চোখ তুলে তাকানোর স্পর্ধা করেছিলি। থামল শেহজাদ, পরপর ধীর স্বরে বলে উঠল, আদি, your game is over. ভাই থাম, মেরে ফেলবি নাকি ওকে? আয়নের কণ্ঠস্বর তটস্থ। ব্যগ্র কদমে ছুটে এলো শেহজাদের কাছে। পর্বত সম দৃঢ় মানুষটাকে টেনে সরাতে বেগ পেতে হলো অফিসারকেও। আক্রোশের অঙ্গারে জল জলে দুটো চোখ, রক্তাক্ত কাঁধ, অনস্বত্তায় খুন চেপেছে যেন। I swear I'll kill him. দাঁতে দাঁত পিষে কথাগুলো আওড়ালো শেহজাদ। লম্বা পাটা জুতো সহ আরো গেড়ে বসলো আদির গলায়। সামান্য নড়ল না নিস্তেজ শরীরটা।
শ্বাসরোধ হওয়ায় নার্ভ সিস্টেম ডাউন, অজ্ঞান হয়ে গেছে। কয়েকজন এনওয়াইপিডি এর টিম মেম্বাররাও এলো ওদের কাছে, ধরাধরি করে সরালো প্রফেসরকে। অচেতন অবস্থাতেই আদিকে নেওয়া হলো পুলিশি হেফাজতে। স্নোবলকে গাড়িতে বসিয়ে রেখে যারাও উঠে এলো ওপরে। অদরেই দাঁড়িয়ে বিধ্বস্ত প্রায় আরশি, ঠোঁট শুকিয়ে ফ্যাকাশে। যারা দৌড়ে এসে ওর হাতের দড়ি খুলল, বুকে জড়িয়ে নিল পরিশ্রান্ত মুখটা। আমি না করেছিলাম না তোকে, কি দরকার ছিল এইসবে? যদি কিছু হয়ে যেত? আমাদের প্ল্যান সাকসেসফুল যারা, সবটা রেকর্ড করা হয়েছে। মলিন হেসে কথাগুলো বলল আরশি, আনন্দ জুড়ে বিজয়ের আবেশ। সন্ধ্যার লাল আলো মিলিয়ে অনন্ত অন্ধকারে ঢাকতে শুরু করেছে প্রকৃতি। কনকনে ঠান্ডায় জবুথবু পথচারীরা, শুভ্র বরফেরা গুঁড়ো গুঁড়ো হয়ে ঝরছে উপর থেকে। ওভারকোটের কাঁধে পুরো আস্তরণ তার অস্তিত্বের। এসবের মধ্যেই মুখ তুলে চাইল আরশি। জারার ভেজা চোখগুলো মুছে ক্লান্ত হাসলো, কিন্তু দৃষ্টি ফিরিয়ে শেহজাদের দিকে তাকাতেই আটকে উঠল অন্তঃকরণ। আশঙ্কায় খামচে ধরল বুকটা, দুরু দুরু কাঁপলো ওই রাগি রাগি চোখ দুটো দেখে, যেন নীল সমুদ্রে উত্তাল ঝড়ের পূর্বাভাস চলছে সেখানে। আরশিকে জানিয়ে দিতে চাইছে, আজকের পাকনামির শাস্তি আদির চাইতেও ভয়ানকভাবে পাবে তুমি। তৈরি থেকো। গাড়ির ড্রাইভিং সিটে আয়ান, পাশে স্নোবলকে কোলে নিয়ে বসেছে যারা, পেছনে আরশি আর শেহজাদ। ক্লিনিক হয়ে সোজা হাসান ভিলার উদ্দেশ্যে রওনা দিয়েছে ওরা। গাড়ির ভেতর চুপচাপ গোমট পরিস্থিতি। এতক্ষণ চুপচাপ বসে থেকে হাঁসফাঁস করছে আয়ান, আবার মুখ ফুটে কিছু বলতেও পারছে না শেহজাদের যন্ত্রণায়। মানুষটা এমনিতে ক্ষেপে আছে, বারবার আগুন চোখে তাকাচ্ছে সবার দিকে। কাটা জায়গাগুলোতে স্টিচ করে ব্যান্ডেজ করা। ডক্টর বলেছেন ক্ষত মারাত্মক নয়, তবে সময় মতো ড্রেসিং করতে হবে, নয়তো ইনফেকশন হওয়ার সম্ভাবনা আছে। নড়ে চড়ে বসলো আয়ান, নীরবতা ভাঙতে জিভ দিয়ে ঠোঁট ভেজালো, মুখে হাসি টেনে বলল, রাগ করেছিস কেন ভাই? তুই এমন ফুলে থাকলে আমার বিয়ে হবে? যারা মাথা নোয়ালো বিরক্তিতে। এ ছেলে এত সিরিয়াস মোমেন্টেও বিয়ের কথা বলছে। রিয়ার ভিউ মিররে তাকাতে ঢোক গেল আয়ান। শেহজাদের ক্রুদ্ধ দৃষ্টির ফাঁক ফোকর দিয়ে ওদের বন্ধুত্বটা খোঁজার হাল ছেড়ে দিল বিষণ্ণ মুখে, থমথমে গলায় আওড়ালো, একটা ইম্যাচিওর ডিসিশন। আর্টসের সাথে হিডেন ক্যামেরা আর রেকর্ডার দিয়ে ওখানে পাঠিয়েছিলাম, কারণ জানতাম আমাকে আটকে দিলেও আর্টসিকে ওরা ঠিকই তোর অবধি নিয়ে যাবে, আর মাস্কম্যানে তার রহস্যটা ফাঁস করবে। এ পর্যায়ে থামলো আয়ান, দম নিয়ে ফের বলা শুরু করলো, আর যেটা ভেবেছিলাম ঠিক সেটাই হলো। আর্টসি ভেতরে ঢোকার সাথে সাথে ওরা সামহাও টের পেয়ে যায় আমার কথা, আর বিল্ডিংয়ে ঢোকার সমস্ত রাস্তা বন্ধ করে দেয় তখন। বাট দ্য রেস্ট ওয়াজ ট্র্যাজিক। আমি ভাবতেও পারিনি আমার প্ল্যানটা এভাবে ব্যাকফায়ার করবে। সরি শায়ান। মন খারাপ হয়ে গেল আরশির। ইস, ওর জন্য দুই বন্ধুর এত সুন্দর সম্পর্কটা নষ্ট হবে। তড়িঘড়ি চাইলো শেহজাদের দিকে, সবটুকু সাহস একসাথে জুগিয়ে বলে উঠল, আয়ান ভাইয়ের কোনো দোষ নেই, আমি জেদ ধরেছিলাম আপনার কাছে যাওয়ার জন্য। না ভাই, তুই ভাবে কি বকিস না, সব দোষ আমার। যারা চোখ তুলল এবার, বিষাদ সিন্ধু দৃষ্টিতে আয়ান আর আরশিকে দেখে নিয়ে চাইল শেহজাদের আনত মুখের দিকে। আরশির ফ্রেন্ড হিসেবে আমার ওকে আটকানো উচিত ছিল। আম সরি প্রফেসর। সেকেন্ডের মাথায় তিনজনের রেডিও চলতে শুরু করলো একসাথে। সবাই যেন একে অপরের দোষ ঢাকতে মরিয়া। কে কি বলছে কারোটাই স্পষ্ট নয়, তবুও থামছে না ওরা। চুপ করো সবাই। শেহজাদের বাজখাই এক ধমক, ওরা সহ কেঁপে উঠল চার চাকার যানটাও। পিনপতন নীরবতায় ছেয়ে গেল সবার গলায়। স্নোবলের ঘুম শেষ, সতর্ক কান দুটো খাড়া তার। মুখ তুলে গোপ নাড়িয়ে নাড়িয়ে দেখলো সবার দিক শুকিয়ে যাওয়া চেহারাগুলো। আমি জানি কে কি করেছে, আর এটাও জানি কে বারুদ নামের রীতিমতো খরগোশকে হার্নেস পরিয়ে এখানে চলে এসেছে। সুতরাং কারো হয়ে তোদের কোনো সাফাই গাইতে হবে না। আয়ান যারা দুজনেই অসহায় চোখে একবার তাকালো আরশির দিকে। বেচারির মুখ শুকিয়ে এইটুকু, কৃষ্ণ গহব্বর ধোঁয়াশা, যেন এক্ষুনি ভিজে উঠবে অক্ষে যুগল। দুঃখগুলো হামাগুড়ি দিবে গাল বেয়ে।
অমন রাম ধমক শুনলে বড় বড় মানুষের প্রেশার বেড়ে যাবে। সেখানে আর্চির মতো বাচ্চা মেয়েটাকে তুই বকছিস? আর বকিস না ভাই, যা বকাঝকা করার আমাকে কর, আমি মাথা পেতে নিতে রাজি। আয়নের কথার পিঠে যারাও সম্মতি জানালো। আমিও রাজি। দেখলি, আমার বউও আছে। থতমত খেলো যারা। প্রকট চোখে তাকালো আয়নের দিকে। মানল না হয় ও নিজে থেকে এবার প্রপোজ করেছে, তাই বলে বড় ভাইয়ের সমান প্রফেসরের সামনে এত অবলীলায় ওকে বউ বলে ডাকবে? সে চাঁদ কিছু বলতে যাচ্ছিল, কিন্তু মুখ খোলার আগেই বিকট শব্দে চেঁচিয়ে উঠল আয়ান। উড়োর উপর চিমটি কেটেছে যারা। ব্যথায় লাফিয়ে উঠতে নিয়েও নিজেকে সামলালো অফিসার। হেম চোখে পৃথিবীর সবটুকু বিস্ময় ঝেলে তাকালো মেয়েটার দিকে। ভালো মানুষ পেয়ে এভাবে চিমটি কাটলো ওকে, এভাবে? শুভ্র তুষারের আস্তরণ জমা রাস্তা দিয়ে ওদের গাড়ি এসে থামলো হাসান ভিলার সামনে। কনকনে ঠান্ডায় তাপমাত্রা নেমেছে মাইনাসের ঘরে। বাতাসের গতিবেগ প্রবল। ঝড় হওয়ার আশঙ্কায় সন্ধ্যের আগেই নিরে ফিরেছে সারাদিনের কর্মব্যস্ত মানুষগুলো। আয়ান ভেবেছিল সে যা থমথমে মুখে বাড়িতে ঢুকবে, ফিরেও তাকাবে না ওর দিকে, কিন্তু ঘটলো তার উল্টোটা। গাড়ি থেকে নেমেই ভেতরে আসতে বলল ওদের। পরপর দীর্ঘ কদমে এগিয়ে গেল সদর দরজার দিকে। আরশিও জোরাজুরি করলো খুব। স্নোবলও নড়তে চাইলো না জারার কোল থেকে। অজ্ঞতা। রাজি হলো আয়ান জারা দুজনে। তিনজোড়া পা একসাথে প্রবেশ করলো হাসান ভিলায়। আয়নের জন্য নতুন নয় এ বাড়ি। ছোটবেলায় প্রচুর এসেছে এখানে, কখনো শেহজাদের সাথে খেলতে, তো কখনো ছোট্ট রুষাকে দেখতে। রুষার কথা মনে পড়তেই ঠোক গিলল অফিসার। খারাপ লাগলো ভীষণ। তার থেকেও বেশি অবাক হলো যখন দেখলো পুরো বাড়িতে কোথাও ছোট্ট রুষার কোনো ছবি নেই। সময়ের সাথে সাথে বাড়িটাও কত বদলে গেল, তবে জারার চোখে মুখে ততোধিক বিস্ময়। কত বড় বাড়ি, ঠিক আয়নের বাড়িটার মতো, কিন্তু বেশ গোছানো, টিপটপ। সবকিছুতে যেন মামা একটা ছোঁয়া আছে। কি ব্যাপার, এত শান্ত কেন বাসাটা? আঙ্কেল আন্টি নেই? আয়নের প্রশ্নে ভ্রম কাটলো জারার। ক্রস্ত দৃষ্টি ফেরালো নিজের দিকে। ঘুরে গিয়েছে অ্যামি আপু সহ, একটু পরেই মনে হয় এসে পড়বে। আর সে স্মিত হেসে বললেও পেছন থেকে ভেসে এলো গম্ভীর কণ্ঠস্বর। আর এই সুযোগে তুমি বেরিয়ে গেলে বাসা থেকে? ফিরে চাইতে মুখ থেকে রক্ত সরে গেল আরশির। ভদ্রলোক বুকে হাত বেঁধে শটান এসে দাঁড়ালো সামনে। নীল অক্ষিপটের তীর সীমানায় অনুভূতির ছিটে ফোটাটুকুও নেই। মেজাজ তুঙ্গে। আমি বারণ করেছিলাম কি না তোমায় বলো? কেঁপে উঠল মেয়েটা। মস্তিষ্ক শূন্য। খুঁজে টুজে ও জুৎসই উত্তর পেল না বলার। তৎক্ষণাৎ আরশিকে আড়াল করে দাঁড়ালো আয়ান আর জারা। ভরকে গেল শেহজাদ। স্নোবলও এসে দাঁড়িয়ে পড়লো ওদের সামনে। ঘর ঘর আওয়াজে একাত্মতা পোষণ করলো। তারা সবাই আরশির বকার বিরুদ্ধে। কেউই চায় না আরশি বকা খাক। আয়নের প্রতিবাদী সুর। টিম স্নোবল স্কোয়াড থাকতে আরশিকে তুই বকতে পারবি না। শেহজাদ হতভম্ব। কি স্কোয়াড? স্নোবল স্কোয়াড। হোয়াট দ্য? শেষের শব্দটা বের হতেও হলো না প্রফেসরের মুখ থেকে। এবার বল, বকবি আর ভাবিকে? আয়নের প্রশ্নে দীর্ঘশ্বাস ফেলল শেহজাদ। আসামিরই যদি এতগুলো উকিল থাকে, সেই আসামিকে শাস্তি দেওয়ার উপায় আছে? আরশির যেন নিজের কানকে বিশ্বাস হলো না। জাম্বুবানকে ইনডিরেক্টলি বকবে না বলল? ইউরেকা! ওরে আরশি রে, এটা তো গিনেস বুক অফ ওয়ার্ল্ডে স্বর্ণাক্ষরে লিখে রাখা উচিত। হাসি ফুটলো আয়ান আর জারার মুখেও। তক্ষুনি কল আসলো বাসার ল্যান্ডলাইনে। আরশি ধীরে সুস্থে গিয়ে ফোনটা তুলতে ভেসে এলো মরিয়মের কণ্ঠস্বর। আরশিমা, সায়ান এসেছে বাসায়। ঢোক গেল মেয়েটা। প্রফেসরের দিকে একবার তাকালো সতর্ক দৃষ্টিতে। হাতে ব্যান্ডেজ, কাঁধে সেলাই, রক্তের দাগ সমস্ত শার্টে। আন্টি তো আর জানে না আজ কি কাণ্ড করেছে ওরা। কি রে, এসেছে সায়ান? ফের তাগাদা দিলেন মরিয়ম। হ্যাঁ, ও এসেছে। তোমরা কখন আসবে? বাইরের যা অবস্থা। আরে ওই জন্যই তো কলটা দিলাম। আর বলিস না, এদিকটায় তো জ্বর শুরু হয়ে গেছে। আজ রাতে এখানকার একটা হোটেলে থেকে যাব, বুঝলি? এই ঝড়ের মধ্যে তোর আঙ্কেলও গাড়ি চালানোর সাহস পাচ্ছে না।
তার মানে আসতে পারবে না আজকে? না রে মা, তোরা দুটোতে খেয়ে নিস কেমন? আমি সব রান্না করে ফ্রিজে রেখে